পাহাড়ি ঢল ও ভূমিধসে লন্ডভন্ড নেপালের সীমান্ত এলাকা, প্রাণহানি বেড়ে 162। তিব্বতেও 3 জনের মৃত্যু, 26 দেশের কয়েকশো পর্যটক নিখোঁজ। নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে যুক্তরাষ্ট্রের কোনো উদ্দেশ্যই হাসিল হবে না, দাবি ইরানের প্রেসিডেন্টের। তেহরানের সঙ্গে সমঝোতায় তাড়াহুড়ো চান না ট্রাম্প। অস্ত্র হস্তান্তরের পাশাপাশি গাজার শাসনভার ছেড়ে দিতে রাজি হামাস, দাবি বোর্ড অব পিসের। একদিনে উপত্যকাটিতে ইসরায়েলি হামলায় নিহত 8, আহত 10। এবং সমান্তালে একে অপরকে নিশানা বানাচ্ছে রাশিয়া ইউক্রেন। লুহানস্কের মিনি বাসে জেলেনস্কি বাহিনীর হামলা, নিহত 9। কিয়েভে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে মস্কো। ভয়ঙ্কর পাহাড়ি ঢল ও ভূমিধসে লন্ডভন্ড নেপালের সীমান্ত এলাকা, প্রাণ গেল অন্তত 162 জনের। এখনও নিখোঁজ রয়েছেন 26 দেশের প্রায় 500 পর্যটক, যাদের মধ্যে ভারতের 133, যুক্তরাষ্ট্রের 54, অস্ট্রেলিয়ার 34 এবং যুক্তরাজ্যের 33 জন নাগরিক। এছাড়া নেপালেরও 100 জনের বেশি মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে না। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে, ভূমিকম্প নয় বরং ভূমিধসের কারণেই এই ঢলের সৃষ্টি হয়। ভয়ঙ্কর রূপের সাক্ষী হলো নেপালের রসুয়া অঞ্চল। পাহাড়ের বুক চিরে নেমে আসা ভয়াল ঢলে মুহূর্তেই বদলে গেছে অঞ্চলটির চিত্র। উন্মত্ত স্রোতে ভেসে গেছে শতাধিক ঘরবাড়ি, সেতু আর অসংখ্য যানবাহন। সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে প্রাণহানি ও নিখোঁজের তালিকা। প্রাথমিকভাবে ভূমিকম্পের পর পাহাড় ধস থেকে এই বিপর্যয়ের সূত্রপাত বলে ধারণা করা হয়েছিল। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে, ভূমিকম্প নয়, মূলত ভয়াবহ ভূমিধস থেকে এই দুর্যোগের শুরু। বরফ ও পাথরের বিশাল স্তূপ নদীর গতিপথে আছড়ে পড়ার পরই সৃষ্টি হয় আকস্মিক এই ঢল। এই ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন শত শত মানুষ, যাদের মধ্যে বেশিরভাগই পর্যটক। নিখোঁজদের মধ্যে ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা সহ 26 দেশের নাগরিক রয়েছেন। তাদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী সহ বিভিন্ন দল, চিকিৎসক দল, স্কাউট ও রেড ক্রসের সমন্বয়ে উদ্ধার ও ত্রাণ কাজ চলছে। পানির স্রোতে ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক ও গুরুত্বপূর্ণ অবকাঠামো। কাঠমান্ডুর সঙ্গে সংযোগকারী প্রধান সড়ক বন্ধ হয়ে যাওয়ায় ব্যাহত হয়েছে যোগাযোগ। পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে। নেপাল ও তিব্বতের দুই পাশেই চলছে উদ্ধার অভিযান। তবে প্রবল বাতাসের কারণে হেলিকপ্টারে দুর্গত এলাকায় পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। দুর্যোগের পর ভুটেকোশি নদীর নিম্নাঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে। নেপাল সরকার জানিয়েছে, বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা সহ বহু সেনা সদস্য নিখোঁজ রয়েছেন। সব ধরনের সহায়তার ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী। কর্মকর্তাদের আশঙ্কা, এবারের ক্ষয়ক্ষতির মাত্রা গত বছরের ভয়াবহ বন্যাকেও ছাড়িয়ে যেতে পারে। নেপালের পাশাপাশি তিব্বতের অংশেও ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে যুক্তরাষ্ট্র কোনো লক্ষ্যই অর্জন করতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। নিষেধাজ্ঞার পক্ষে অবস্থান নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রশংসা করেছেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ বন্ধে তেহরানের সঙ্গে আলোচনার ক্ষেত্রে তাড়াহুড়ো করছেন না তিনি। অন্যদিকে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও যুদ্ধ বন্ধে মধ্যস্থতার চেষ্টায় চলছে নানা তৎপরতা। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা এবং মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে উত্তেজনা আরও বেড়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জাতিসংঘকে পাঠানো চিঠিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে রাষ্ট্রীয় ও অর্থনৈতিক সন্ত্রাসবাদ আখ্যা দিয়েছেন। তার অভিযোগ, যুক্তরাষ্ট্র ইরানের বৈধ অর্থনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করতে চাইছে এবং এতে সাধারণ মানুষ, খাদ্য, ওষুধ ও প্রয়োজনীয় পণ্যের সংকটে পড়বে। তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, অর্থনৈতিক চাপ দিয়ে যুক্তরাষ্ট্র কোনো লক্ষ্য অর্জন করতে পারবে না। তিনি বলেন, ইরান আলোচনার পক্ষে থাকলেও চাপের কাছে নতি স্বীকার করবে না। কয়েক দশকের নিষেধাজ্ঞা মোকাবিলার অভিজ্ঞতা দেশটির রয়েছে বলেও দাবি করেন তিনি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের বর্তমান নেতৃত্বের সঙ্গে কূটনৈতিক সমঝোতা সম্ভব নয়। তিনি দাবি করেন, ট্রাম্প প্রশাসনের নতুন অর্থনৈতিক অবরোধ ইরানের ওপর আরও চাপ বাড়াবে। ইরানের সঙ্গে আলোচনার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে জানান, তেহরানের সঙ্গে সমঝোতার জন্য তিনি কোনো তাড়াহুড়া করছেন না। এদিকে হরমুজ প্রণালীর পরিস্থিতি নিয়ে চলছে পাল্টাপাল্টি অবস্থান। ইরান বলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা না হলে এই গুরুত্বপূর্ণ জলপথ পুরোপুরি খুলবে না। দেশটির রেভলিউশনারি গার্ডস জানিয়েছে, ইরানের অনুমতি ছাড়া কোনো জাহাজ এই পথ দিয়ে চলাচল করতে পারবে না।
সংঘাত কমাতে চলছে কূটনৈতিক তৎপরতাও। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি বৃহস্পতিবার তেহরান সফর করে উত্তেজনা কমানো এবং সংলাপের পরিবেশ তৈরির বিষয়ে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। অস্ত্র হস্তান্তরের পাশাপাশি গাজার শাসনভার ছেড়ে দিতে রাজি হয়েছে স্বাধীনতাকামী সংগঠন হামাস, এমনটাই দাবি করেছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বোর্ড অব পিস। এর মধ্যে ইসরায়েলি হামলায় উপত্যকাটিতে নিহত হয়েছেন অন্তত 8 জন ফিলিস্তিনি। এদিকে গাজায় শান্তি ফেরাতে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতির মধ্যেই গাজায় নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের তোড়জোড় চলছে, যার উদ্যোগ নিয়েছে খোদ যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক এই বাহিনীতে হাজার হাজার সেনা দিতে প্রস্তাব দিয়েছে উগান্ডা, মরক্কো ও কাজাখস্তান। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে এ তথ্য জানান মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়ালটজ। নতুন এই বাহিনী গাজায় মোতায়েন হলে তাদের কাজ হবে নিরাপত্তা নিশ্চিত করা ও যুদ্ধবিরতি কার্যকর রাখতে সহায়তা করা। বাহিনীটির নেতৃত্বে রয়েছেন মার্কিন মেজর জেনারেল জ্যাসপার জেফার্স। তবে গাজায় এই বাহিনী মোতায়েনের পথ এখনো পুরোপুরি মসৃণ নয়। এর আগে সমাধান করতে হবে হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের মতো গুরুত্বপূর্ণ বিষয়। গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা নিয়েও এসেছে নতুন পরিকল্পনা। একই বৈঠকে বোর্ড অব পিসের গাজা বিষয়ক প্রতিনিধি নিকোলাই ম্লাদেনভ জানান, হামাস গাজার শাসনভার ছেড়ে দেওয়ার পাশাপাশি নিজেদের অস্ত্র হস্তান্তর করতেও সম্মতি জানিয়েছে। পরিকল্পনা অনুযায়ী এরপর গাজা পরিচালনার দায়িত্ব নেবে জাতিসংঘের স্বীকৃত একটি অন্তর্বর্তী প্রশাসন। তবে যুদ্ধবিরতি ভেঙে আবারও লড়াই শুরু হলে গাজা এমন এক পর্যায়ে পৌঁছাতে পারে যেখান থেকে ফিরে আসার সুযোগ থাকবে না বলেও সতর্ক করেন ম্লাদেনভ। এর মধ্যেই গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় কয়েকজন ফিলিস্তিনি নিহত এবং গুরুতর আহত হয়েছেন। দক্ষিণ গাজার খান ইউনিসে বাস্তুচ্যুতদের একটি তাঁবুতেও ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হন আরও কয়েকজন। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1303 জনে। সিরিয়ায় কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বিলুপ্তির ঘোষণা এসেছে। দেশটির সরকারের সঙ্গে চুক্তির পর সংগঠনটির কার্যক্রম শেষ করার ঘোষণা দেন এসডিএফ প্রধান মাজলুম আবদি। আইএসের বিরুদ্ধে লড়াইয়ে মূল ভূমিকায় ছিল এই বাহিনী। সিরিয়ার ইতিহাসে গুরুত্বপূর্ণ এক অধ্যায়ের সমাপ্তি। অস্তিত্ব থাকছে না কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ এর। দামেস্কে এক ঘোষণায় এসডিএফ কমান্ডার মাজলুম আবদি জানান, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারার সরকারের সঙ্গে চুক্তির পর তাদের বাহিনী সিরীয় সেনাবাহিনীর সঙ্গে একীভূত হয়েছে। একসময় সিরিয়ার উত্তর ও পূর্বাঞ্চলের প্রায় 1/4 এলাকার নিয়ন্ত্রণ ছিল এসডিএফ এর হাতে। ইসলামিক স্টেট বা আইএসের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রধান সহযোগী ছিল এই বাহিনী। তবে আসাদ সরকারের পতনের পর সিরিয়ার রাজনৈতিক পরিস্থিতি দ্রুত বদলে যায়। নতুন সরকার দেশকে একীভূত করার অংশ হিসেবে এসডিএফ এর সঙ্গে সমঝোতায় যায়। কুর্দি অধ্যুষিত কামিশলিতে এসডিএফ বিলুপ্তির সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে বলছেন, কুর্দিদের ভাষা, সংস্কৃতি ও রাজনৈতিক অধিকার নিশ্চিত হলে এই পরিবর্তন মেনে নেওয়া সম্ভব। জানুয়ারির চুক্তির আওতায় কুর্দি যোদ্ধাদের ধাপে ধাপে রাষ্ট্রীয় বাহিনীতে যুক্ত করার সিদ্ধান্ত হয়েছিল। জাতিসংঘ বলছে, এই পদক্ষেপ সিরিয়ার রাজনৈতিক পরিবর্তন প্রক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের মতে এসডিএফ এর বিলুপ্তি সিরিয়াকে একটি ঐক্যবদ্ধ রাষ্ট্র হিসেবে পুনর্গঠনে সহায়তা করতে পারে। তবে কুর্দিদের রাজনৈতিক, সাংস্কৃতিক ও ভাষাগত অধিকার বাস্তবে কতটা নিশ্চিত করা হবে তার উপরই নির্ভর করবে ভবিষ্যতের স্থিতিশীলতা। রাশিয়া নিয়ন্ত্রিত লুহানস্ক অঞ্চলে একটি মিনি বাসে ইউক্রেনের হামলায় 9 জন নিহত হয়েছেন। এই ঘটনাটিকে ইউক্রেনের যুদ্ধাপরাধ বলছে ক্রেমলিন। জবাবে ইউক্রেনের রাজধানী কিয়েভে ভয়াবহ ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে পুতিন বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে কাজ করছে যুক্তরাষ্ট্র। রাশিয়া ইউক্রেনের পাল্টাপাল্টি হামলার মধ্যে এবার লক্ষ্যবস্তু হল যাত্রীবাহী বাস। রাশিয়ার নিয়ন্ত্রিত লুহানস্ক অঞ্চলে একটি বাসে হামলার ঘটনায় নিহত হয়েছেন বেশ কয়েকজন। মস্কো এর জন্য সরাসরি ইউক্রেনকে দায়ী করে ঘটনাটিকে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যায়িত করেছে। রাশিয়ার একটি গুদামেও বড় ধরনের ড্রোন হামলা চালায় ইউক্রেন। একই রাতে নিঝুনি নভগোরোদে লুকওয়েলের একটি তেল শোধনাগারে হামলা হয় বলে জানিয়েছে কিয়েভ। রাশিয়ার দাবি, রাতভর ইউক্রেনের 426টি ড্রোন ভূপাতিত করেছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।
জবাবে ইউক্রেনের রাজধানী কিয়েভে পরপর কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। দেশটির অধিকাংশ এলাকায় বর্তমানে বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া ওডেসা ও জাপোরিঝিয়াতেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। জাপোরিঝিয়ায় হামলায় কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর। হামলা পাল্টা হামলার মধ্যে যুদ্ধ বন্ধের চেষ্টায় মস্কোয় যান মার্কিন গোয়েন্দা প্রধান জন র্যাডক্লিফ। সেখানে রুশ গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। তবে বৈঠকে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হয়েছে কিনা তা স্পষ্ট করেনি মস্কো। এদিকে র্যাডক্লিফের সফরকে রুটিন বললেও ট্রাম্পের দাবি ইউক্রেন যুদ্ধ বন্ধে কাজ করছে যুক্তরাষ্ট্র। কমছে জন্মহার, আগামী এক প্রজন্মের মধ্যেই কমতে পারে বিশ্ব জনসংখ্যা। যুক্তরাষ্ট্রের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের দাবি মানব ইতিহাসে প্রথমবারের মতো প্রতিস্থাপন স্তরের নিচে নেমেছে প্রজনন হার। এতে করে বাড়বে বয়স্ক মানুষের সংখ্যা এবং কর্মক্ষম জনগোষ্ঠী কমে চাপে পড়বে অর্থনীতি ও সামাজিক নিরাপত্তা। মানবজাতি প্রবেশ করছে জনসংখ্যা সংকোচনের নতুন যুগে। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া ও নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির নতুন এক গবেষণায় বলা হয়েছে, দীর্ঘমেয়াদে জনসংখ্যা স্থিতিশীল রাখতে যত শিশু প্রয়োজন তার চেয়েও কম শিশু জন্ম নিচ্ছে বর্তমানে। জন্মহার কমার প্রভাব শুধু জনসংখ্যাতেই সীমাবদ্ধ থাকবে না, কর্মক্ষম মানুষের সংখ্যা কমে যাওয়ার বিপরীতে বাড়বে বয়স্ক জনগোষ্ঠী। এতে পেনশন, স্বাস্থ্যসেবা ও সরকারি অর্থ ব্যবস্থার উপর বাড়বে চাপ, কমতে পারে অর্থনৈতিক প্রবৃদ্ধিও। তবে এখনই বিশ্ব জনসংখ্যা কমতে শুরু করছে না। আগের কয়েক দশকে জন্ম নেওয়া বড় প্রজন্মগুলো এখনো সন্তান জন্ম দেওয়ায় জনসংখ্যা বৃদ্ধির ধারা কিছুদিন অব্যাহত থাকতে পারে। গবেষকদের ধারণা, এই জনমিতিক প্রভাব আরও প্রায় ৩ দশক কাজ করবে। জাতিসংঘের হিসেবে ২০২২ সালে বিশ্বের জনসংখ্যা ৮০০ কোটি ছাড়িয়েছিল। বর্তমানে তা প্রায় ৮৩০ কোটি। এরপর ২০৫৬ সালের দিকে বিশ্ব জনসংখ্যা প্রায় ৯০০ কোটিতে পৌঁছে সর্বোচ্চ পর্যায়ে উঠতে পারে। তারপরই শুরু হতে পারে দীর্ঘমেয়াদী পতন। গবেষণাটিকে অস্তিত্বের সংকট হিসেবে উল্লেখ করে মার্কিন প্রযুক্তি উদ্যোক্তার ১৩ সন্তানের বাবা ইলন মাস্ক দীর্ঘদিন ধরে কম প্রজন্ম হারকে সভ্যতার জন্য বড় হুমকি হিসেবে বর্ণনা করে আসছেন। রাশিয়াও জনসংখ্যা কমে যাওয়ার ঝুঁকি নিয়ে সতর্ক অবস্থানে আছে। বড় পরিবার গঠনে উৎসাহ দিতে সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতির উন্নয়নে জোর দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।